স্যার কি চলে গেছে? স্যারকে কি সাইফুল স্যারের লিঙ্কটা আমরা দিব, তাইলে মনে হয় স্যার ওটাতে ঢুকতে পারবে জুমের। হ্যালো, হ্যাঁ, তোমরা যারা বি সেকশন আছো তোমরা বি সেকশন লগ আউট করো, এ সেকশনকে ঢুকতে দাও, কারণ আমি 1 by 1 ক্লাস নিব, কারণ এখানে 100 জনের বেশি মনে হয় ঢুকবে না। স্যার আপনাকে একটা স্যার মেইলে জুম লিংক পাঠালে স্যার ওটাতে একটু ঢুকতে পারেন না? আমি কারো লিংক নিয়ে আমি ক্লাস করাবো না, বুঝছো? জি স্যার। কারণ আমি ডিপার্টমেন্টে লিংক চেয়েছি, আমাকে লিংক দেয়নি। ডিপার্টমেন্ট তো এটা শেয়ার করে দিতে পারতো যে স্যার আপনি এই লিংকটা ব্যবহার করেন। আমি কয়েকদিন লিংক চেয়েছি, যেহেতু লিংক আমি পাইনি, এখন কি ব্যাপার সেটা আমার জানার বিষয় না। আমি এভাবে যে গুগল মিটে নিচ্ছি আমি এভাবেই নিতে পারি, ঠিক আছে? যতদিন না দিবে আমি কারো লিংক আমি ব্যবহার করবো। ফলে তোমরা যারা বি সেকশন আছো এখন এ সেকশনের ক্লাস, এ সেকশন থাকো, বি সেকশন লগ আউট করো, ঠিক আছে? আমি এখন শুরু করতেছি। পরে যদি বি সেকশন ঢুকে থাকো আর এ সেকশন যদি না ঢুকতে পারো, কোনো কমপ্লেন দিলে সেই কমপ্লেন কিন্তু গ্রাহ্য হবে না, আমি আগেই বলে দিলাম। হ্যাঁ, অতএব তোমরা যারা বি সেকশন আছো তোমরা লগ আউট করো। স্যার বি সেকশন ক্লাস কখন হবে? হ্যাঁ,
স্যার আজকে কি আমাদের ক্লাস হবে না? হ্যাঁ, বি সেকশনের ক্লাস হবে, এই এ সেকশন নেওয়ার পরই হবে। ধরো তোমাদের ক্লাস শুরু হবে 12টা থেকে। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ক্লাসে আমরা ধরো আলোচনা করেছিলাম যে হাউ টু গেট দি অ্যাভারেজ রেইনফল ওভার এ লার্জ ধরো বেসিন, এবং সেখানে আমরা কয়েকটা মেথড ডিসকাস করেছি, যেমন আইসোহেটাল মেথড, পলিগন মেথড, সিম্পল। পরের টপিক হলো অপটিমাম রেইন গেজ নেটওয়ার্ক ডিজাইন। তোমরা শুনতে পাচ্ছ আর স্লাইড দেখতে পাও? হ্যালো, স্লাইড দেখা যায় না? তাহলে আবার স্লাইড আপলোড করো। মাঝে নেটওয়ার্ক একবার চলে গেছিল, এ কারণে হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। এখন কি স্লাইড দেখা যায়? ঠিক আছে, আমি একটু ধরো দ্রুত পড়াবো যেহেতু টাইম কিছুটা কি হয়ে গেছে। যে অপটিমাম রেইন গেজ নেটওয়ার্ক যেটা, যে ধরো গত ক্লাসেই যেমন যে আইসোহেটাল ম্যাপ বা পলিগন থাইওসন মেথডে যে তোমাদেরকে একটা বেসিন এরিয়া দিয়ে কতগুলো রেইন গেজ স্টেশনের লোকেশন দেখিয়া যে ধরো অ্যাভারেজিংটা পড়িয়েছিলাম, এখন এই যে রেইন গেজটা দিচ্ছি যে একটা বেসিনে বা কোনো একটা পার্টিকুলার এরিয়াতে বা কোনো একটা কান্ট্রিতে সাপোজ যে নাম্বার অফ নেটওয়ার্কস আছে, whether this network is sufficient or insufficient, এটার মনে করো যে কনসিস্টেন্সি চেক করা। তো এটা সাধারণত একটা ডিজাইন ফলো করেই রেইন গেজ স্টেশনগুলো দিতে হবে, যে আমাদের কতগুলো দিতে হবে। এখন প্রথম থেকে যদি ডিজাইন করে মনে করো যে স্টেশন সেট করে তাহলে তো অসুবিধা নেই, কিন্তু অনেক সময় ধরো যে এক্সিস্টিং রেইন গেজ গুলো আছে সেগুলো হয়তো ডিজাইন ছাড়াই আছেন। এখন কেউ যদি বলে যে আসলে পুরো মনে করো যে হয়তো 50,000 কিলোমিটার স্কোয়ার একটা এরিয়া আছে, হয়তো মাত্র 3টা রেইন গেজ স্টেশন আছে, দিয়ে হয়তো জিজ্ঞাসা করলো যে whether these stations are sufficient or insufficient, you check the consistency। তখনই আমাদের এই অপটিমাম রেইন গেজ নেটওয়ার্ক ডিজাইনে যেতে হবে এবং ডিজাইন করে দেখতে হবে যে আসলে আমাদের কয়টা লাগবে আর কয়টা আছে। এখন যদি দেখা যায় যে অপটিমাম রেইন গেজ এটা সংখ্যা যদি দেখা যায় যে ধরো বেশি যেগুলো আছে তার চেয়ে, সেই ক্ষেত্রে অ্যাডিশনাল যে রেইন গেজ, সেই অ্যাডিশনাল রেইন গেজটা কোথায় ধরো প্লেস করবা সেটার একটা আমাদের ডাটা দিয়ে দিতে হবে বা লোকেশন দিয়ে দিতে হবে, এবং সেই প্লেসমেন্ট গুলো কিভাবে হবে সেটা কোথায় কোথায় দিতে হবে সেটা এবং কতগুলো লাগবে সেইগুলো মনে করো যে এই টপিকের মেইন আলোচ্য বিষয়। তাহলে এটা করতে গিয়ে ধরো যেটা করতে হবে যে আমাদের যে রেইন গেজ স্টেশনস টু বি এস্টাবলিশড ইন এ গিভেন বেসিন,
সেটা এই ইকুয়েশন থেকে আসবে যে n ইকুয়াল সিভি ওভার পি স্কোয়ার। অপটিমাম রেঞ্জ স্টেশন টু বি এস্টাবলিশড ইন এ বেসিন সেটা বের করতে হবে। নাও হোয়াট ইজ সিভি? সিভি বলা হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ দি রেইনফল অফ দি এক্সিস্টিং রেইন গেজ স্টেশন। যে মনে করো যে কয়েকটা যে স্টেশন আছে সেই কয়েকটা স্টেশনের যে রেইনফল ডাটাগুলো আছে সেই রেইনফল ডাটাগুলো অ্যানালিসিস করে সেখান থেকে ধরো সিভি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা বের করতে হবে। তো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এটা মনে করো যে একটা স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার। হ্যাঁ, তোমরা যদি স্ট্যাটিস্টিক্স পড়ে থাকো তাহলে তোমাদের কাছে এই টার্ম ধরো নন যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আর যদি না পড়ে থাকো তাহলে এখানেও আছে, সেটা মনে করো যে পড়াবে যে হাউ টু গেট দি ভ্যালু অফ সিভি। এরপরে পিটা হচ্ছে যে ডিজায়ার্ড ডিগ্রি অফ পার্সেন্টেজ এরর in the estimate of the average depth of rainfall over the basin, যে আমরা কতটুকু এরর বা আনসার্টেনিটি অ্যালাউ করব সেটা। তো পি যত ধরো বেশি হবে, দ্যাট মিনস আনসার্টেনিটি বা এরর যত বেশি অ্যালাউ করবে, এন এর ভ্যালু তত কমতে থাকবে। যেহেতু সিভি হয়তো একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে, ওগুলোর উপরে বেজ করে পি বাড়তে থাকলে এন তখন কমে যাবে। ফলে পি যত কম হবে পার্সেন্টেজ অফ এরর, দ্যাট মিনস ধরো আমরা যে আনসার্টেনিটি যত কম অ্যালাউ করব তত বেশি নাম্বার অফ রেইন গেজ স্টেশন আসবে। তো পি সাধারণত হয়তো 10%, 5 to 10% পর্যন্ত আমরা অ্যালাউ করি। আর যদি আরো কম করো বা না আমরা কিছুই করবো না 1% করলাম তাহলে তো মনে করো অনেক বেশি হবে। যদি 0% দাও, সামথিং বাই 0 ইকুয়াল টু কি হবে, ইনফিনিটি হয়ে যাবে। সেই ক্ষেত্রে মনে করো যে হবে না। ফলে পি এর একটা ভ্যালু দিতে হবে, 1% থেকে অ্যাবাভ বা ইভেন লেস দেন 1%, যেটাই হোক ভ্যালু একটা দিতে হবে। এখন মনে করো যে এই এন, এখান থেকে আমরা কি পেলাম যে আমাদের কোনো একটা বেসিনে এই পরিমাণ অপটিমাম রেইন গেজ স্টেশন লাগবে। তাহলে এই ভ্যালুগুলো যখন সিভি আর পি এর ভ্যালু যখন নিউমেরিক্যাল ভ্যালু যখন এখানে বসাবে তখন এন এর একটা নিউমেরিক্যাল ভ্যালু আসবে। ফলে এখন মনে করো যে কোনো একটা বেসিনে সাপোজ স্মল এন নাম্বারের নেটওয়ার্ক ছিল, আমার এন প্রয়োজন, তাহলে এন ক্যাপিটাল এন মাইনাস স্মল এন, এই যে ডিফারেন্স, এই দিস ডিফারেন্স আমাদেরকে অতিরিক্ত বসাতে হবে, তাহলে অপটিমাম হবে। এখন এই অতিরিক্তটা কোথায় বসাবে সেটা বলা হচ্ছে যে শুড বি ডিস্ট্রিবিউটেড ইন দি ডিফারেন্ট জোনস যে কজড বাই আইসোহাইডস বা পলিগনস, যেটা আগে আমরা পড়েছি, ইন প্রপোর্শন টু দেয়ার এরিয়াজ। মানে কিভাবে বসাবে, এরিয়ার প্রপোর্শনের উপরে বেজ করে, যে কোনো জোনের বেশি এরিয়া আছে তাহলে ওখানে বেশি বসাতে হবে, যেখানে এরিয়া কম সেখানে কম লাগবে। এটা একটা। আর একটা হলো যে ডিপেন্ডিং আপন দি স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ দি রেইন গেজ স্টেশনস and the variability of the rainfall over the basin। আমাদের কনসিডারেশনে আনতে হবে যে কোথায় দিব। তো এখানে কোথায় দেওয়ার, এটার ফার্স্ট কন্ডিশনই হলো যে আমাদেরকে এরিয়া দেখতে হবে, যে যেখানে এরিয়া বেশি সেখানেই আমরা দিব। এখন এরিয়া বেশি দেওয়ার পরে যদি মনে করো যে ফ্র্যাকশন রয়ে যাচ্ছে, বা ধরো ফ্র্যাকশন আছে হায়ারটা দিলা, এখন মনে করো যে কোনো একটা জায়গায় কমিয়ে দিতে হবে, মানে সব জায়গায় মনে করো যে ফ্র্যাকশন আসছে, যেমন কোনো একটা এরিয়াতে লাগতেছে মনে করো যে 3.2, এখন তো 3.2 দিতে পারবে না, সাধারণত আমরা হায়ারে যাব। 3 দিলে কম হলো, ফলে এটা মানে আনসেফ পজিশনে চলে গেলে ফলে হায়ার ভ্যালু যাবে। এখন মনে করো যে 3.2 এর জায়গায় 4 করলাম, আর একটাও ছিল মনে করো যে 4.8, ওটাকে 5 করলাম, আর একটা মনে করো যে ছিল 2.1,
সেটাকেও 3 করলাম। তো এভাবে করতে করতে যেটা ঘটে যে হয়তো দেখা যায় যে আমাদের অ্যাডিশনাল লাগবে 5টা, হয়তো দেখা গেল যে এই ফ্র্যাকশন মিটিগেট করতে গিয়ে অ্যাডিশনাল চলে আসলো 7টা। তো এই যে ফ্র্যাকশন মিটিগেট করতে গিয়ে 7টা চলে আসছে, তো দিব তো 5টা, তো 5টা দিলে তো 2টো কমাতে হবে। এখন 2টা কিভাবে কমাবা, যে কোন জোনে দিবা না, সেটা তখন ডিপেন্ড করবে যে আমাদের এই জায়গাগুলোতে আসতে হবে। দি ভেরিয়েবিলিটি অফ রেইনফল ওভার দি বেসিন, মানে বেসিনে যে এক্সিস্টিং নেটওয়ার্ক আছে সেগুলো দেখতে হবে যে কোন জায়গায় রেইনফল বেশি। ফলে যে এরিয়াগুলোতে রেইনফল বেশি সেই এরিয়াগুলোতে বেশি সংখ্যক দিয়ে, যেখানে হয়তো রেইনফল কম ওইদিকে ধরো সংখ্যা কমিয়ে দিলে অসুবিধা নেই। তো এভাবে মনে করো যে অ্যাডিশনাল নাম্বার অফ রেইন গেজ স্টেশন সেটা ডিস্ট্রিবিউট করতে হবে। তো এটা করতে গিয়ে জাস্ট একটা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে দেখাই হাউ টু গেট দি ভ্যালু অফ সিভি এবং আমরা কিভাবে অ্যাডিশনাল রেইন গেজ স্টেশন বসাবো। তো অঙ্কে যেমন এক্সাম্পল 2.4 রঘুনাথের বইয়ের, ফর দি বেসিন শোন ইন ফিগার 2.12, দ্যাট মিনস লাস্ট ক্লাসে যে ফিগারটা এক্সপ্লেন করেছিলাম, the normal annual rainfall depths recorded in the isohytals are given. Determine the optimum number of rain gauge stations to be established in the basin if it is desired to limit the error in the mean value of the rainfall to 10%. That means P এর value ধরো 10%. Indicate how you are going to distribute the additional rain gauge stations required, if any. What is the percentage accuracy of the existing network in the estimation of the average depth of rainfall over the basin? There মনে করো যে সেই ফিগারে 5টা রেইন গেজ স্টেশন ছিল, ধরো A B C D E, এবং সেইগুলোর নর্মাল অ্যানুয়াল রেইনফল ইন সেন্টিমিটার ভ্যালু মনে করো দেওয়া আছে 88, 104, 138, 78, 56। ডিফারেন্স মনে করো যে x মাইনাস এক্স বার, এটা ডিফারেন্স করতে গিয়ে এখানে ধরো এক্স সামেশন অফ এক্স দিস, তাহলে এক্স বার যদি বের করতে যাও এভারেজ রেইনফল, তাহলে এখানে 5টা স্টেশন আছে, তাহলে 5 দিয়ে এটাকে ভাগ দিলে মনে করো যে এভারেজ ভ্যালু পাবে। তাহলে এই এভারেজ ভ্যালুটা ধরো পেয়ে যাওয়ার পরে এখন এক্স মাইনাস এক্স বার দিস মাইনাস এক্স বার এভারেজ, এখানে ধরো মাইনাস 4.8, এগুলো কিছু প্লাস কিছু মাইনাস এরকম আছে। এরপরে মনে করো যে এক্স মাইনাস এক্স বারের স্কোয়ার যদি করো, তাহলে এটা স্কোয়ার করলো, নেগেটিভও করলে এটা স্কোয়ারে পজিটিভ হয়ে যাবে 23, এটা মনে করো 125 পয়েন্ট সামথিং, এটা 2040, এটা 219, 1360, এবং এটার উপরে সামেশন, এই ভ্যালুটা সামেশন, এটি ভ্যালু যোগ করলে ধরো দিস ভ্যালু। এখন এখানে মনে করো যে স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার যেটা বলা হচ্ছিল যে আমাদের সিভি বের করতে হবে। তো সিভি বের করার জন্য এর সাথে আরো কতগুলো মনে করো যে টার্ম আমাদের লাগবে, সরাসরি সিভি বের হবে না, ফলে এখানে এক্স বার লাগবে। তাহলে এক্স বারটা হলো সামেশন অফ এক্স ওভার এন, তো এন হলো 5, এটা ভাগ দিলে 92.8 সেন্টিমিটার। এরপরে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দিস সিগমা ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে নিতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মনে করো যে ইকুয়েশন হলো স্কোয়ার রুট এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ওভার এন মাইনাস 1, তো এটা মনে করো যে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার এন্ড দিস ইজ এন মাইনাস 1, ঠিক আছে। তো এটা এন মাইনাস 1 ডিগ্রি অফ ফ্রিডম, কোনো বইতে হয়তো শুধু এন থাকতে পারে, কেউ যদি ডিগ্রি অফ ফ্রিডম বেশি ধরে তাহলে এন মাইনাস 2 পর্যন্ত থাকতে পারে, বাট সাধারণত ডিগ্রি অফ ফ্রিডম এন মাইনাস 1 ধরা হয়, এন মাইনাস 1। তো এখান থেকে মনে করো যে সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলো। এখন এই সিভি যেটা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সেটা মনে করো যে হলো সিভি সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওভার এক্স বার, হ্যাঁ, অ্যাভারেজ রেইনফল। তো দিস ওভার দিস ধরো দিস ইজ 33.1%, হ্যাঁ, বা এখানে 0.331। তো এই সিভি মনে করো যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বেরিয়ে গেল। এই 1 কে আমাদের পি এর ভ্যালু 10% দেওয়া আছে, তাহলে এন সমান সিভি ওভার পি হোল স্কোয়ার ছিল। তাহলে এখান থেকে ধরো এন এর ভ্যালু বের করো, এটা গতকাল
গত ক্লাসে তোমাদেরকে এরিয়া পড়িয়েছি ফিগার, তাহলে এটা যাচ্ছি না। তাহলে এখান থেকে এন সমান সিভি ওভার পি, তাহলে এটাও পার্সেন্টেজে নিলে এটাও পার্সেন্টেজ, এটা ফ্র্যাকশন ধরলে এটাও ফ্র্যাকশন হবে। এখানে মনে করো যে এন সমান হলো 11, কিন্তু আমাদের ডাটা দেয়া ছিল কয়টা, স্টেশন ছিল 5টা, এ বি সি ডি ই পর্যন্ত 5টা, কিন্তু দেখা গেল যে অপটিমাম নাম্বার অফ রেন গেজ স্টেশন হবে 11। তাহলে 11 হলে অ্যাডিশনাল রেন গেজ কয়টা লাগবে, n minus n, 11 minus 5, that means 6. Now you have to distribute these 6 রেন গেজ স্টেশন। এবং প্রথমে বলা হয়েছিল যে আমাদের দেখতে হবে যে এরিয়ার প্রপোর্শনেটলি আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে এখানে মনে করো যে এরিয়া জোন 1 এর এরিয়া মনে করো যে 410 কিলোমিটার স্কোয়ার, যেটা তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে হাউ টু গেট দি এরিয়া। তো এরিয়া তো বলা হয়েছিল যে টোটাল এরিয়াকে গ্রাফ পেপারে নিয়ে ওই জোনে কতগুলো স্মল ডিভিশন আছে সেভাবে কাউন্ট করে এরিয়াটা বের করতে হবে। আর যদি সরাসরি অঙ্কে যদি দেওয়া থাকে এরিয়ার এত এত এত, তাহলে তোমরা সেখান থেকে পেয়ে গেলে। তাহলে এরিয়া মনে করো যে বিভিন্ন জোনের ধরো নন বা আমরা বের করেছি টোটাল এরিয়া থেকে, যে 410, 900, 2850, 1750, 720, 550 টোটাল এরিয়া হলো, ধরো এই বেসিনটার টোটাল এরিয়া হলো 7180 কিলোমিটার স্কোয়ার। এরপরে এরিয়া অ্যাজ ডেসিমাল, যদি এই 7180 দিয়ে যদি এগুলোকে ভাগ দাও, 410 ওভার 7180.06, 900 কে এটা দিয়ে ভাগ দিয়ে দিয়ে এটা আবার টোটাল ফ্র্যাকশনে আসবে 1, যেহেতু টোটাল এরিয়া 1। এরপরে ধরো এরিয়ার প্রপোর্শনেটলি আমাদেরকে কি করতে হবে, বের করে দিতে হবে। প্রথমে বলা হয়েছে যে দি অ্যাডিশনাল রেন গেজ, সেটা আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে proportional to the area, individual area. তাহলে n into area in decimal, তো ক্যাপিটাল n এর ভ্যালু 11 আমরা একটু এখানে বের করেছি। তাহলে 11 into 0.06.66, এখানে 1.32, 4.4, 2.64, 1.1, 0.88। তাহলে এই যে মনে করো যে এটা আমাদের প্রয়োজন, তাহলে যেহেতু এটা আমাদের প্রয়োজন, বলা হয়েছিল কি যে তোমাদেরকে একটু আগে বললাম যদি ফ্র্যাকশন থাকে তাহলে আমরা হায়ার ভ্যালুতে যাব, যে কোনো ফ্র্যাকশন সেফ সাইডে যাওয়ার জন্য, কারণ এটা আমাদের পূর্ণ সংখ্যা দিতে হবে। আমরা যদি বেশি বসাই কোনো ক্ষতি নাই, কিন্তু কম বসালেই ক্ষতি আছে। ফলে মনে করো যে 0.66 এর জন্য 1 করলাম রাউন্ডেড এজ, 1.32 এর জন্য এখানে মনে করো যে 1 করেছে, কেউ ইচ্ছা করলে এখানে 2 করবা, এখানে 4 কে 5 করবা, এখানেও 2.64 কে 3 করা আছে, সেটাও 3 হবে। এখানে 1.1 কেউ ইচ্ছা করলে সেটাও কি করবা, 2 করবা, এখানেও 1 করবে। কিন্তু যেহেতু মনে করো যে আমাদের 11টা বসাতে হবে, 11-র উপরে যেহেতু যাবে না, কেউ এখানে বাড়িয়ে দিলেও পরবর্তীতে 11টা মিলাইতে হবে। তো 11টা মিলাইতে গেলে আবার এইখানে আসতে হবে যে কোন জায়গায় বা কোন জোনে আমাদের রেনফল বেশি হয়েছে, সেই জোনগুলোতে বেশি রেখে বাকিগুলোতে কমাতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে এই সেন্ট্রাল পার্টে রেনফল বেশি, এরপরে যত আমরা আউটারের দিকে গেছি রেনফল কম, বাম দিকে কম্পারেটিভলি বেশি, ডান দিকে কম্পারেটিভলি কম। তাহলে সেভাবে আমাদের অ্যাডজাস্ট করার কথা ছিল, কিন্তু এখানে মনে করো যে অঙ্কে অতটা না করে জাস্ট রাউন্ডিং করার সময় এখানে 1 ধরেছে, 0.5 এর উপরে গেলে মনে করো যে সেটাকে বাড়িয়ে ধরেছে, 0.5 এর নিচে থাকলে সেটাকে ধরো অমিট করে দিয়েছে। ফলে এটা 1, এটা 1, এটা 4, এটা 3, এটা 1, এটা 1 দিয়ে এভাবে মনে করো যে সেটা 11 মিলিয়ে দিয়েছে। তাহলে এক্সিস্টিং রেন গেজ আমাদের ছিল কত? এখন এক্সিস্টিং রেন গেজ যেহেতু এটাতে 1 ছিলই, তাহলে এটা 1, এটা আমাদের অলরেডি আছে।
এখানেও আমাদের 1 অলরেডি আছে, এখানে 4টা লাগবে, আছে আমাদের মাত্র একটা, এখানে 3টা লাগবে, আছে মাত্র একটা, এখানে একটা লাগবে, একটা আছে, এখানে একটা লাগবে কিন্তু কিছুই নাই। তাহলে এখন এই যে অ্যাডিশনাল রেন গেজ আমাদের 6টা রেন গেজ বসিয়ে দিতে হবে। তাহলে 6টা বসাতে গেলে এখানে একটা লাগবে, একটাই আছে, তাহলে এখানে লাগবে না, এখানে একটা আছে, একটা লাগবে, এটাও লাগবে না, এই জন্য আমাদের 3টা লাগবে, 4 - 1 3, 3 - 2 1, আর এখানে মনে করো যে 1। তো এই নাম্বার অফ 6 সেটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। এরপরে বাকিটুকু এখন যেটা ডিস্ট্রিবিউট করলে, এই ডিস্ট্রিবিউট করতে গিয়ে যে দি পার্সেন্টেজ এরর পি ইন দি এস্টিমেশন অফ অ্যাভারেজ ডেপথ অফ রেনফল ইন দি এক্সিস্টিং নেটওয়ার্ক, এটাতে মনে করো যে সেটা পি যেটা আসলে এটা ছিল যে সিভি ওভার স্কোয়ার রুট এন, সে আগের ইকুয়েশনই, কিন্তু এন এর ভ্যালু যদি এন ধরো স্মল এন, তাহলে আসলে আমাদের এস্টিমেশনটা ছিল এরর এস্টিমেশন 14.8%, যে 5টা ছিল, কিন্তু 10% করাতেই সেটা মনে করো যে আরো 6টা বেড়ে গেছে। হ্যাঁ, or the percentage accuracy হলো 1 minus this, that means 85.2%। 10% যেটা 14% এস্টিমেটে ছিল মানে রেঞ্জে, কিন্তু সেটাকে 10% করাতে গিয়ে আমাদের 6টা বেড়ে গেছে। এটা যদি 8% হয় আরো বাড়তো, এটা যদি 6% বা 5% হয় আরো বাড়তো, এটা 16-17% হলে তখন সেটা কমে যেত। ফলে অঙ্কেতে যে পার্সেন্টেজ বলা থাকবে সেই পার্সেন্টেজ অনুযায়ী আমাদের অঙ্ক করে যেতে হবে। এই গেল মনে করো যে অঙ্ক। এখন যে অঙ্কটা পড়ালাম বা নাম্বার অফ রেন গেজ স্টেশনস টু এস্টাবলিশড ইন দি বেসিন, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, বা না বুঝে থাকলে বলো। তাড়াতাড়ি বলো, আরো টপিক পড়া যাবে। মানে যে অঙ্কটা করালাম তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা? তোমরা শুনতে পাচ্ছ কথা না পাও না? স্যার বুঝতে পারছি। মানে তোমাদের কোনো প্রবলেম আছে যেটুকু পড়াইলাম? মানে বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা আমি সেটা বলতেছি। যদি না হয় আমি প্রসিড করবো, আর হলে সেটা রিপিট করবো। পরের টপিক হলো যে ডেপথ এরিয়া ডিউরেশন কার্ভস, বা সংক্ষেপে বলে ড্যাড কার্ভস। ড্যাড কার্ভ ড্র করা, ডেপথ এরিয়া ডিউরেশন কার্ভ কিভাবে ড্র করতে হবে। তো এটার কিছু মনে করো যে প্রসিডিওর আছে, প্রসিডিওর গুলোতে যাচ্ছি। তো প্রথম থেকে বলে যায়, কথা আসতে শুনতে পাচ্ছ? স্যার অনেক নয়েজ হচ্ছে আপনার কাছ থেকে। কিন্তু এখানে তো নয়েজ হওয়ার কোনো সুযোগ নেই। আমি নড়াচড়া করতে গিয়েই নয়েজ হচ্ছে নাকি? এখন কি অবস্থা, নয়েজ হয়? জি স্যার, এখন স্যার কিন্তু স্যার নয়েজ হচ্ছে, মানে সম্ভবত হেডফোনে বা কিছুতে মানে শব্দ হচ্ছে অনেক। ও হতে পারে মাইক্রোসফট, মানে মাইক্রোফোনটা আমি নাড়ছিলামও, আর ল্যাপটপও একটু এদিক করছে, হতে পারে। এখন ঠিক আছে?
কিন্তু কথা শুনতে পাও ক্লিয়ার, না সাউন্ড বাড়াতে হবে? তাহলে দাঁড়াও একটু সাউন্ড বাড়িয়ে দিই। এখন কেমন শোনা যায়? এখন একটু বাড়ছে? সেটা বুঝতেছি, কিন্তু ধরো ল্যাপটপ তো আর কাছে নেওয়া যাবে না, আমি তো একদম পায়ের উপরেই রাখছি। এখন কি শুনতে পাও? এখন বাড়ছে? সাউন্ড বাড়ছে কি না এখন সেটা বলো। এখন তো ঠিক আছে, তাহলে যেহেতু পাচ্ছ শুনো কষ্ট করে। তাহলে ডেপথ এরিয়া ডিভিয়েশন কার্ভস রেনফল ইয়ারলি occurs ইউনিফর্মলি ওভার এ লার্জ এরিয়া, সেটা আমরা আগেও পড়েছি যে সেটা ইউনিফর্মলি হবে না। ভেরিয়েশনস ইন ইন্টেন্সিটি অ্যান্ড টোটাল ডেপথ অফ রেনফল occur from center to the peripheries of storms, যে কোনো একটা জায়গায় যদি আমরা স্টেশন দিই এবং ওইটার রেসপেক্টে যদি আমরা পেরিফেরি যদি বাড়াইতে থাকি, অনেক সময় সেদিকে হয়তো কম হইতে পারে বা বেশি হতে পারে, সেটা আমরা ধরতে পারি। দিয়ে বলা হচ্ছে যে ফ্রম ফিগার 2.13 it can be seen that the average depth of rainfall decreases from the maximum as the area considered increases, like this ধরো ফিগার, যে এখানে মনে করো যে এটা একটা পয়েন্ট স্টর্ম সেন্টার, সাপোজ এ, দিস ইজ ওয়ান মোর স্টর্ম সেন্টার স্টেশন বি। এখন এটা স্টর্ম সেন্টার বলা হচ্ছে এই কারণেই যে এই দুই সেন্টারে ধরে নিলাম যে আমাদের ম্যাক্সিমাম রেইনফল হচ্ছে, এবং এগুলো রেসপেক্টে এই সেন্টার থেকে যত দূরে সরে যাব সেই ডিস্টেন্সের সাথে বেজ করে ধরো রেইনফল গুলো কমছে। তো এটা যদি আমরা অ্যাসিউম করি যে এটা রেইনফল সেন্টার, দ্যাট মিনস ম্যাক্সিমাম পয়েন্ট অফ রেইনফল বা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ইজ অকারিং হিয়ার বা ম্যাক্সিমাম ডেপথ ইজ অকারিং হিয়ার, এবং এই সেন্টারগুলো রেসপেক্টে মনে করো যে আমরা যত সেন্টার থেকে বাইরের দিকে সরতে থাকবো, অ্যাওয়ে ফ্রম দি সেন্টার, দি রেইনফল ডেপথ ডিক্রিজেস। এবং সেটার উপরে বেজ করে মনে করো যে দেয়ার আর সাম, বলতে পারো যে আইসোহাইটস, যেটা আগের ফিগারে বা অঙ্কে বলছিলাম যে আইসোহাইটস আর টু বি ড্রন, এবং এই আইসোহাইটস গুলো মনে করো যে ড্র করা আছে, দ্যাট মিনস কন্ট্রোল অফ ইকুয়াল প্রেসিপিটেশন। তো এখানে 50, এর পরের লাইন একটা 45, 40, 35, 30, 25, 20, 15, 10। সিমিলারলি এটার মনে করো যে ভ্যালু ধরো 40, 35, 30, এই যে 25, এই 25 এটার ক্ষেত্রেও কমন, এটার ক্ষেত্রেও ধরো কমন, ফলে এই এরিয়াটুকুতে এটার ইনফ্লুয়েন্স কাজ করেছে, এই এরিয়াটুকুতে এটার ইনফ্লুয়েন্স কাজ করেছে, আর বাকি যে ভ্যালুগুলো এটা এবং এটা দুটো মার্জ করে গেছে, ফলে এগুলো একটাই কন্ট্রোল লাইন ধরো বের হয়েছে। তো এইভাবে কন্ট্রোল লাইন্স গুলো দেখানো আছে, অ্যান্ড দিস পয়েন্টস, এই পয়েন্ট গুলো হলো যে মনে করো যে আদার মনে করো যে রেন গেজ স্টেশনস। তো এই রেন গেজ স্টেশনস গুলো বসানোর পরে এখান থেকে যে ভ্যালুগুলো পাওয়া গেছে সেই ভ্যালু রেসপেক্টে দেখা গেছে যে এটা হলো ম্যাক্সিমাম পয়েন্ট অফ রেইনফল, এখানে আর একটা ম্যাক্সিমাম পয়েন্ট অফ রেইনফল, বাট দুটোর ভ্যালু আলাদা। এখন এই দুটো থেকে মনে করো যে যখন কম্পোজাইট বা কমপ্লেক্স বা কম্পাউন্ড আইসোহাইটস গুলো ড্র করা হয়েছে কন্ট্রোল লাইন্স গুলো, তখন এই কন্ট্রোল লাইন্স গুলো প্যাটার্ন হলো এইরকম। তো এটা হলো মনে করো যে আমাদের এই 2 পয়েন্ট ধরে কন্ট্রোল লাইন্স বা আইসোহাইটস ড্র করা আমাদের পিকচার। তো এটার উপরে বেজ করে সেটাই বলা হচ্ছে যে ফ্রম
figure 2.13, it can be seen that the average depth of rainfall decreases from the maximum as the area increases. The average depths of rainfall are plotted against the areas up to the encompassing isoheights. It may be necessary in some cases to study alternative isoheightal maps to establish maximum 1 day, 2 day, 3 day, even up to 5 day rainfall for various sizes of areas. এখন এটা মনে করো যে এই যে 1 day, 2 day, 3 day বা 5 day বা 10 day এরকম যদি আমাদের প্রয়োজন হয় সেটা আমরা একদিনের রেনফল বসিয়ে সেটা থেকে করতে পারি, 2 দিনের ভ্যালু বসিয়ে করতে পারি। দ্যাট মিনস রেলওয়ে স্টেশন থেকে 2 দিনের ডাটা বা 1 দিনের ডাটা বা 3 দিনের ডাটা। ইট ডিপেন্ডস অন দি সিচুয়েশন, যে ডিজাইন, যে কি ডিজাইন করবা, কয় দিনের ডাটা লাগবে, সেটা অনুযায়ী আমাদের করতে হইতে পারে। তো এখানে 1 day, 2 day, 3 day এটা বলা আছে, বাট ইট মিটস ডিজাইন রিকোয়ারমেন্ট। যখন অ্যাকচুয়াল কোনো জিনিস ডিজাইনে যাবে তখন মনে করবো যে এভাবে আমাদের আগাতে হবে। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, সাধারণত আমরা যদি ড্রেনেজ নেটওয়ার্ক যদি ডিজাইন করি তাহলে যদি খুব বলতে পারো যে র্যাপিড ড্রেনেজ করবা তাহলে 1 hour রেইনফল ধরে ডিজাইন করা হয়। যদি আর একটু মনে করো যে টাইম নিয়ে ড্রেন আউট হবে, যদি ধরে নাও ডিসচার্জ হবে, তাহলে 2 hour বা 2 hour এর পরে সাধারণত করা হয় না। 2 hour এর পরে করলেই সেখানে মনে করো যে জলাবদ্ধতা হবে বা পানি ড্রেন আউট হতে বেশি সময় লাগবে, লং টার্ম ধরো রাস্তাঘাট ডুবে থাকবে। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাভারেজ 2 day রেইনফল মনে করো যে 2 day না 2 hour রেইনফল মনে করো যে কনসিডার করা হয়। ফলে এটা তো 1 day না, তখন আওয়ারে চলে যেতে হবে, 2 hour রেইনফলে। তো ফলে এটা কি পারপাসে ডিজাইন হবে সেটার উপরে ডিপেন্ড করবে। Now, if there are adequate self-recording stations, যেটা একটু আগে বললাম যে যদি আমাদের adequate স্টেশন থাকে তাহলে তো ভালো। The incremental isoheital maps can be prepared for the selected duration of storms like মনে করো 6, 12 or 48 hours, etc. আমরা যে আওয়ারে চাই সেই আওয়ারেই আমরা আবার বেরিয়ে মানে ওখান থেকে ডিরাইভ করতে পারবো। তো এটা করতে গেলে উই হ্যাভ টু ফলো সাম স্টেপস। স্টেপ, এখন এই স্টেপগুলো একটু কেয়ারফুলি শুনো। যে স্টেপগুলো আমাদের যেমন যে ডিটারমিন দি ডে অফ গ্রেটেস্ট অ্যাভারেজ রেইনফল, মানে পাস্ট যে ডাটা আছে সেই ডাটা থেকে আমাদের মনে করো যে ডাটা শর্ট আউট করতে হবে। শর্ট আউট করতে গিয়ে আমাদের ডিটারমিন দি ডে অফ গ্রেটেস্ট অ্যাভারেজ রেইনফল, মানে যে দিনে সবচেয়ে বেশি রেইনফল হয়েছে সেই দিনটাকে আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। তারপরে কনজুগেটিভ 2 days অফ গ্রেটেস্ট অ্যাভারেজ রেইনফল, এরপরে মনে করো যে আমরা যদি 2 দিনের করি তাহলে কনজুগেটিভ 2 days নিতে হবে। অ্যান্ড লাইক দ্যাট আপ টু কনজুগেটিভ 5 days, যেটা 1 day, 2 day, 3 day বা 5 day বলা হলো সেটা। এরপরে বলা হচ্ছে যে প্লট এ ম্যাপ অফ ম্যাক্সিমাম অন ডে রেইনফল and construct isoheights, যে আগের ফিগারে যেটা দেখালাম যে আমাদের এইভাবে আইসোহাইট ড্র করতে হবে। Similarly, prepare isoheital maps for each of 2, 3, 4 and 5 day rainfall respectively বা separately. on day একটা করলা, 2 day ভ্যালু ধরে আর একটা করলা, 3 day ধরে, 4 day, 5 day, ফলে for every day you have separate বলতে পারো যে আইসোহাইটাল ম্যাপস, এবং সেগুলোর চেহারা আলাদা হবে। কারণ একদিনের রেইনফল ধরলে এক ধরনের ভ্যালু আছে, 2 দিন ধরলে আরেক ধরনের, 3 দিনের আরেক ধরনের, হলে ম্যাপগুলো আলাদা হবে। The isoheital map say for maximum on-day rainfall is divided into zones to represent the principal storm centers. যেমন একটু আগের এই ফিগারে মনে করো যে সেন্টার দেখাইলাম এ বি, এরকম আমাদের এই সেন্টার গুলো লোকেট করে ফেলতে হবে যে আমাদের কি একটাই সেন্টার থাকছে না 2টো সেন্টার হচ্ছে না আরো বেশি হচ্ছে, সেটা এরপরে ধরো বের করতে হবে। যে যখন আইসোহেডস গুলো ড্র হয়ে যাবে তখন কিন্তু আমরা এই কন্ট্রোল লাইন দেখি বুঝতে পারবো যে কোন জোনে বৃষ্টিপাত বেশি হয়েছে বা ভ্যালু বেশি। তো সেই অনুযায়ী সেন্টার গুলোকে লোকেট করে ফেলবো ম্যাক্সিমাম রেইনফলের সেন্টার।
Starting with the storm center in its zone, the area enclosed by its isohyet is planimeter. যেটা গত ক্লাসে বলেছিলাম যে একটা ইনস্ট্রুমেন্ট আছে প্লানিমিটার বলে, প্লানিমিটার দিয়ে আমরা এরিয়া বের করতে পারি। অথবা তোমাদেরকে যেটা বলেছি যে এখন আইসোহেডস গুলো তোমাদের ড্র হয়ে গেছে, তোমরা গ্রাফ পেপার থেকেও এরিয়া বের করতে পারবা, হ্যাঁ সেটাও পারবা। আবার বলা হয়েছিল অটোক্যাড দিয়ে পারবা, জিআইএস দিয়ে পারবা, এরকম দেয়ার আর সেভারেল মনে করো যে এখন সফটওয়্যার আছে, সেখান থেকে আমরা পাবো। The area between the two isoheads multiplied by the average of the two isohedral values give the incremental volume of rainfall. যে এখন কতটুকু ভলিউম ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে আমরা যত এরিয়া বাড়বে আস্তে আস্তে ভ্যালু সাথে গুণ করে আমরা ইনক্রিমেন্টাল ভ্যালু গুলো পাবো। তার মানে আলটিমেটলি আমাদের টার্গেট থাকবে টোটাল রেইনফলটা বের করা। The incremental volume added with the previous accumulated volume gives the total volume of rainfall. যেমন গতদিন একটা অঙ্ক তোমাদের করালাম যে এই ভ্যালু দিয়ে কিউমুলেটিভ ভ্যালু বের করার সময় আগেরটার সাথে পরেরটা যোগ, আবার পরেরটার সাথে পরেরটা যোগ, এভাবে করে করে আমরা ইনক্রিমেন্টাল করে টোটাল করেছিলাম, ওই একই প্রসিডিওর। Now the total volume of rainfall divided by the total area up to the encompassing isohead gives the average depth of rainfall over the area. এখন টোটাল আমরা যেহেতু মনে করো যে ভলিউম পেয়ে গেছি অফ রেইনফল, এখন টোটাল এরিয়া দিয়ে যদি ভাগ দাও তাহলে আমরা এভারেজ ডেপথ অফ রেইনফল পেয়ে যাব। The computations are made for each zone and the zonal values are then combined for areas enclosed by the common isoheads. যেমন এই ফিগারে মনে করো যে কমন আইসোহেডস, এই যে এখানে দেখো কমন আইসোহেডস দুইজন এরিয়া আছে, হ্যাঁ। The highest average depth for various areas are plotted and a smooth curve is drawn, and this is depth curve for maximum on-day rainfall. Similarly, depth curves for other standard duration like maximum 2, 3, 4 days by an hour of rainfall are prepared. ফলে এইভাবে আমরা যেটা আমাদের প্রয়োজন সেভাবেই আমরা তৈরি করতে পারবো। তো এই গেল মনে করো যে ভ্যালু, এবং এটার উপরে একটা ড্যাট কার্ভ প্রিপারেশনের উপরে একটা অঙ্ক আছে, তোমরা এই অঙ্কটা করে নিও। দিয়ে ধরো এই চ্যাপ্টার আমরা শেষ করলাম, দিয়ে এই যে ড্যাট কার্ভের এই অঙ্কের মনে করো যে চেহারাটা এরকম, যে দিস ইজ ড্যাট কার্ভ এন্ড দিস ইজ 4 ডে স্ট্রম, 4 দিনের ভ্যালু নিয়ে করেছে এবং এরকম একটা ড্যাট কার্ভ পাওয়া যাবে, হ্যাঁ। ফলে এখানে দেখো যে এরিয়া বাড়ছে, এরিয়া ইন কিলোমিটার স্কোয়ার ইন 10,000 কিলোমিটার স্কোয়ার, মানে 40 সাথে 10,000 গুণ আছে, 80 সাথে 10,000 গুণ আছে, এদিকে এরিয়া, এদিকে অ্যাভারেজ ডেপথ ইন সেন্টিমিটার, হ্যাঁ, এভাবে বাড়ছে। ফলে ছোট এরিয়ার উপর তোমাদেরকে যেটা বলা হয়েছিল যে সাধারণত একটা ছোট্ট এরিয়ার উপরে সেখানে যদি রেইনফল আমাদের কি হয় ম্যাক্সিমাম হয়, বাড়বে, সেটার রেসপেক্টে এরিয়া যত বাড়তে থাকে আস্তে আস্তে রেইনফলটা তত কমতে থাকে, এবং সেটাই ধরো এভাবে ধরো এক্সপোনেনশিয়াল একটা ডিকে কার্ভের মতো কম্পাউন্ড ড্যাড এরিয়া। তো তোমরা অঙ্কটা দেখলে এটা কিভাবে প্রিপেয়ার হয়েছে, এখানে অঙ্ক করে দেওয়া আছে ভ্যালু, হ্যাঁ, তোমরা এই থিওরির সাথে মিলিয়ে এই অঙ্কটা প্র্যাকটিস করবে। ফলে তোমাদের এই চ্যাপ্টার ধরো এখানেই শেষ, যদিও ডিজাইন স্ট্রম অ্যান্ড পিএমপি প্রবাবল ম্যাক্সিমাম প্রেসিপিটেশন আছে, এগুলো তোমাদেরকে আমি অলরেডি পড়িয়েছি, হ্যাঁ, যে হোয়াট ইজ দিস অলরেডি মুখে বলা হয়ে গেছে। ফলে কেউ ইচ্ছা করলে এই নোটও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এই টপিকটা একটু পড়ে নিও, বাট এইগুলো আমার অলরেডি তোমাদেরকে বলা হয়ে গেছে। তো এই হলো ধরো এই চ্যাপ্টার। তো তোমরা এটা পড়বা, তোমাদের কাছে আমি নোট পাঠিয়ে দিব আজকে বি সেকশনের ক্লাস নেওয়ার পরে। তোমাদের আবার আগামীকাল ক্লাস নিব এই টাইমে, বুঝছো? হ্যালো হ্যালো, তোমাদের আগামীকাল এই সময়ে আমি কি নিব, ক্লাস নেব। কেউ যদি এন্টার না করে থাকো তাহলে এন্টার করো, যে চ্যাট বক্সে এখন রোল কল ধরো করতেছি। স্যার আগামীকাল সম্ভবত আমাদের হযরত কি বলে
আমাদের পালিত স্যারের ক্লাস আছে কয়টায়? 10টা থেকে। মানে 10টা থেকে কি 2 ঘন্টা না 1 ঘন্টা নিবে? জি স্যার, মানে ডাবল ক্লাস। এখন স্যার কখনো 1.5 ঘন্টাও শেষ হয়, কখনো 2 ঘন্টাও নেয়। মানে একসাথে 2 পিরিয়ড নেই না এই আমার মতো 1 পিরিয়ড না স্যার, 2 পিরিয়ড, মানে একটা সেকশনে 2 পিরিয়ড করে নেয়। ও তার মানে কম্বাইন্ড ক্লাস নেই একসাথে? না স্যার, কম্বাইন্ড ক্লাস না, মানে এ সেকশনেরই টানা 2 ঘন্টা ক্লাস। ও আচ্ছা, 2 ঘন্টা। আবার পরে যখন নেই 2 ঘন্টা আর এক গ্রুপে নেই তো? জি স্যার, কিন্তু স্যার মঙ্গলবার উনার শুধু এ সেকশনেই ক্লাস, মানে বি সেকশনের ক্লাস সম্ভবত আরেকদিন। ও তার মানে তো 10টা থেকে 12টা নাকি? জি স্যার, আপনি চাইলে 12টা স্যার ক্লাসটা কি স্যার মানে এর পরে নেওয়া যায়, কালকে না নিয়ে পরশু? কালকে তো স্যার 2টা ক্লাস আছে আমাদের। তাহলে পরশুদিন নেব। জি স্যার, এটাই ভালো হয়। হ্যাঁ, কারণ ওভারল্যাপ করে ধরো আমি 2টায় নিলে তো যেটা ঘটবে যে পাচ্ছি না, কি বলে, 2টা হলে আমার লাঞ্চ ব্রেক বা এই যে নামাজ পড়ার, এগুলো তো টাইম ঠিক থাকবে না। তোমাদেরও থাকবে না, আমারও থাকবে না। তো ঠিক আছে, তোমরা লগ আউট করো, অন্য সেকশন ঢুকুক। 11টায় একই টাইমে। ওই 2 সেকশনই এরকম প্রিপেয়ার্ড একটু থাকিও। আমি যদি মাইক্রোসফট টিমস যদি মনে করো করতে পারি, চালু করতে পারি, তাহলে হয়তো সেটা তো নিতে পারে। আর না হয় এবার এই সেকশন এভাবেই চালিয়ে দিয়ে কি করা যাবে। তো ঠিক আছে, তোমরা লগ আউট করো, অন্যরা ঢুকু করা তো মনে হয় 3টায় চলে আসছে।